দফায় দফায় বৈঠকেও মিলছে না সমাধান। কর্মচারীদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধে চরম দুর্ভোগ। বিকল্প ব্যবস্থায়ও বিআরটিসির বাস স্বল্পতার অভিযোগ। আমাদের উপর পড়ে। মেসেজ দিলে পারতো, আমরা এত কষ্ট করে এখানে আসতাম না। বিআরটিসির এখানে আসলাম, রংপুর ডিভিশনে কোনো বাস নেই। অতি দ্রুত সমস্যার সমাধান করে আমাদের ট্রেন পুনরায় চালু করা হোক। শ্রমিকদের সাথে কথা বলে রাতের মধ্যে আমরা সলিউশন টানবো। আমরা আলোচনা চালিয়ে যাব, কর্মবিরতিও চলবে। যাত্রীদের জিম্মি না করে কর্মীদের কাজে ফেরার আহ্বান। রেল উপদেষ্টার ওভারটাইমের দাবি মানা হয়েছে। এই মুহূর্তে আর কিছু সম্ভব নয়, জানালেন অর্থ উপদেষ্টা। বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে। সাফার করতেছে সাধারণ মানুষ। অর্থের সংকুলন তো আমার করতে হবে। মানবিক কারণে বা মানুষের চাকরি বাকরি যে অসুবিধা হয় সেগুলির ব্যাপারে যথাসাধ্য আমরা চেষ্টা করি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জনগণের বিপক্ষে গেলে পরিণতি হবে 5 আগস্টের মতো, বললেন তারেক রহমান। ক্ষমতায় গেলে হাসিনা বিরোধী সব দলকে নিয়ে ঐক্যের সরকার গঠনের ঘোষণা। হামলাকারীদের আটকে ফের আলটিমেটাম 7 কলেজ শিক্ষার্থীদের। 15 দিনে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা সহ 5 দাবি। জাতীয়করণের আশ্বাসে রাস্তা ছাড়লেন ইবতেদায়ী শিক্ষকরা। এবং 800 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলে সহ 54 জনের নামে দুদকের মামলা। স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থাপনার নামে বিপুল টাকা 9-6 জড়িতদের খোঁজে অভিযান। একাধিক বৈঠকের পরও কাটেনি রেলের অচলাবস্থা। কর্মচারীদের কর্মবিরতিতে সারা দেশে এখনও ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ অবস্থায় টিকিট ফেরত নেওয়ার ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, যৌক্তিক দাবি মানা হয়েছে, এই মুহূর্তে আর কিছু সম্ভব নয়। প্রতিদিনের মতো মঙ্গলবারও ভোরের আলো ফোটার আগেই বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভিড় করেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। তবে বাজেনি ট্রেনের হুইসেল, ছিল না রেল কর্মীদের কর্মব্যস্ততা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়ে মানুষের, দীর্ঘ হয় অপেক্ষার প্রহর। প্ল্যাটফর্ম ভরা যাত্রী, ট্রেনও প্রস্তুত, তবে আসেনি রানিং স্টাফরা। ভোর 4টার দিকে আসছি, ট্রেন চলার কোনো খবর নাই, এখানে কোনো আপডেটও কেউ দিচ্ছে না। দুর্ভোগটা তো আমাদের উপর পড়ে। এই যে বাচ্চা কান্না করতেছে, কতক্ষণ বসে থাকবো, চলে যেতে হবে। যে কোনো সরকার আসুক না কেন, ট্রেনের এই ভোগান্তিটা মনে বাবা আর যাবে না। অতিরিক্ত ডিউটির জন্য মাইলেজ ও বাড়তি পেনশন সুবিধা 2021 সালে বন্ধের পর 4 বছর ধরে আন্দোলন করে আসছেন রানিং স্টাফরা। সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতিতে গেলে যাত্রীদের বিড়ম্বনা বাড়ে বহুগুণ। আমাদের তো মেসেজ দিলে পারতো, আমরা এত কষ্ট করে এখানে আসতাম না। টিকিট কেটে টাকা দেওয়া যতটা সহজ, ফেরত পাওয়া তার থেকে দ্বিগুণ কঠিন। এক পর্যায়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন উপদেষ্টা ফাউজুল করিম খান। যাত্রীদের কোনো স্বস্তির খবর শোনাতে পারেননি তিনি। এদিকে অর্থ উপদেষ্টার বক্তব্য, যৌক্তিক দাবি এরই মধ্যে মানা হয়েছে। তাদের যে দাবি আছে সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম এবং এটা কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে। এখনও তাদের কিছু দাবি বাকি আছে। দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা কর্মসূচি দেওয়া, এখানে তো সাফার করতেছে সাধারণ মানুষ। বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরো সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে। মানবিক কারণে বা মানুষের চাকরি বাকরি যে অসুবিধা হয় সেগুলির ব্যাপারে যথাসাধ্য আমরা চেষ্টা করি। মঙ্গলবার বিকেলে রেল ভবনে অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল আলোচনায় বসে। বৈঠক শেষে বেরিয়ে শ্রমিক নেতা শিমুল বিশ্বাস জানান, অচল অবস্থা নিরসনে কাজ চলছে। শ্রমিকদের দাবি দেওয়াগুলো পূরণ করার জন্য আমরা গ্রাউন্ড ওয়ার্ক করতেছি। একটা পর্যায়ে আসলাম, শ্রমিকদের সাথে কথা বলে রাতের মধ্যে আমরা সলিউশন টানবো। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ট্রেন চলবে না বলে সিদ্ধান্তে অটল রানিং স্টাফ ঐক্য পরিষদ। আলোচনার টেবিলে ছিলাম আমরা, সেই টেবিল থেকে আজকে বাধ্য হয়ে শ্রমিকরা ঐক্যজোটভাবে আজকে এই অবস্থানে আসছে। আমরা আলোচনা চালিয়ে যাব, কর্মবিরতিও চলবে, তবে আমরাও চাই এটা দ্রুত এটা সমাধান হোক। গতকাল সোমবার দিবাগত রাত 12টার পর থেকে সারা দেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।
এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছে বিআরটিসি বাস। যাত্রীরা একে স্বাগত জানালেও অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন। এছাড়া সব রুটের বাস মিলছে না বলেও জানান যাত্রীরা। রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছে বিআরটিসির বাস। কমলাপুর থেকে 20টি এবং বিমানবন্দর স্টেশন থেকে 10টি বাস ছেড়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। যাত্রীরা এই উদ্যোগকে স্বাগত জানালেও অভিযোগ তুলছেন নানা অব্যবস্থাপনা নিয়ে। ট্রেন ছিল তো আসলাম, এখন ওইখান থেকে তো কোনো সদুত্তর দিচ্ছে না, বিআরটিসি কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারতেছে না। রিফান্ড করার জন্য অনলাইনে যখন আমি রিফান্ড করতে গেলাম, সকালে আমি ট্রাই করছি, সকালে আমাকে 180 টাকার টিকিট 40 টাকা ফেরত দিচ্ছে। অতি দ্রুত এই সমস্যার সমাধান করে আমাদের ট্রেন পুনরায় চালু করা হোক। এদিকে ভিন্ন ভিন্ন গন্তব্যের যাত্রী থাকায় রুট নির্ধারণ নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। দুপুর পর্যন্ত বাস কর্তৃপক্ষের লোক থাকলেও সন্ধ্যার পর দেখা যায়নি কাউকে। এতে অনিশ্চিত হয়ে পড়ে অনেকের যাত্রা। ট্রেন তো সম্পূর্ণ অনিশ্চিত, আর বিআরটিসিও আসবে কিনা সেই ব্যাপারে কোনো কিছু অনিশ্চয়তা। সম্ভবত যেতে পারবে কিনা, পুষতে পারবে না বাড়িতে, এই সমস্ত কারণে কোনো মাথা ব্যথা নেই। এ বিষয়ে জানতে বিআরটিসির বাস কর্তৃপক্ষের কাউকে স্টেশনে দেখা যায়নি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের বিপক্ষে গেলে 5 অগাস্টের মতো পরিণতি হবে। দলের কেউ আস্থা নষ্ট করলে বিএনপি থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বিকেলে খুলনা বিভাগে বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। ক্ষমতায় গেলে হাসিনা বিরোধী সব দলকে নিয়ে ঐক্যের সরকার গঠনের ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, কেউ যদি জনগণ থেকে দূরে সরে যায় তার পরিণতিও হবে 5 অগাস্টের মতো। রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ে খুলনা বিভাগ জেলা বিএনপির কর্মশালা। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সরকার গঠন করতে সক্ষম হলে স্বৈরাচার হাসিনা বিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার পরিচালনা করবে বিএনপি। বিএনপি নামক যে রাজনৈতিক দলটি, এই দলটির সম্ভাবনা সবচাইতে বেশি সরকার গঠন করেন, এবং সরকার গঠন করলে এরাই মানুষের জন্য এবং দেশের জন্য কিছু করতে পারবে বলে মানুষের সেই আস্থা বা বিশ্বাসটা আছে। মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে উল্লেখ করে তারেক রহমান বলেন, কেউ যদি সেই আস্থা নষ্ট করে তার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। জেলা নেতৃবৃন্দ আপনাদের সকল উপজেলা বা থানাদেরকে নিয়ে বসবেন। থানা নেতৃবৃন্দ আপনারা আপনাদের ইউনিয়ন বা পৌরসভা এই সকলকে নিয়ে নেতৃবৃন্দকে নিয়ে বসবেন, এবং আপনাদেরকে ছোট ছোট কর্মসূচি গ্রহণ করতে হবে। এখানে কোনো নির্দিষ্ট সময় নেই, সামনে একটি নির্বাচন আমাদেরকে পার হতে হবে। এই নির্বাচন পর্যন্ত আপনাদেরকে 31 দফা কর্মসূচির মানুষের কানে কানে নিয়ে যেতে হবে, ঘরে ঘরে নিয়ে যেতে হবে। নতুন সদস্য আমরা সংগ্রহ করছি না। একই দিন বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী দোসররা যেন কোনোভাবেই দলের ভেতরে ঢুকতে না পারে সেই বিষয়ে কঠোর নির্দেশনা দেন তিনি। নবায়নের উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা শুনতে পাই নানাভাবে নানা দিক থেকে ঢোকার চেষ্টা করছে, মানে আওয়ামী ফ্যাসিবাদের কীট পতঙ্গরা, এই কীট পতঙ্গরা যাতে ঢুকতে না পারে এই ব্যাপারে মানে খুব শক্ত নির্দেশনা আমরা জেলাগুলোকে আমরা দিচ্ছি। দল থেকে বহিষ্কৃতদের নবায়নের আওতায় আনার সুযোগ নেই বলেও জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন এরা কেউ নবায়ন করতে পারবে না। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এই আশ্বাস দেন। বৈঠক শেষে সিইসি জানান, ইইউ সংস্কারকে গুরুত্ব দিয়েছে। স্বাধীন নির্বাচন কমিশন হিসেবে কাজ করতে ইইউ একমত হয়েছে বলেও জানান সিইসি। ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে বেশ জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। একদিকে চলছে ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ, অন্যদিকে দেশি বিদেশি প্রতিনিধিদের পরামর্শও নিচ্ছে কমিশন। মঙ্গলবার সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত দেখা করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। আলোচনা হয়েছে নির্বাচন প্রস্তুতির অগ্রগতি নিয়ে। সর্বশক্তি নিয়োগ করেছি টু এনশিওর ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন। ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন সেটা
অ্যাচিভ করার জন্য, ডেলিভার করার জন্য আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে আগাচ্ছি, এই কথাটা ওনাদেরকে জানিয়েছি। ইইউ সংস্কারকে গুরুত্ব দিচ্ছে জানিয়ে সিইসি বলেন, জোটটি মনে করে নির্বাচন যাত্রায় সংস্কারের সময় কম হচ্ছে। ওনারা রিফর্মের প্রতি একটু গুরুত্ব দিচ্ছেন, যে রিফর্মের জন্য টাইমটা খুব শর্ট হয়ে যাচ্ছে, এটা মনে করছেন ওনারা। দে আর এমফাসাইজিং দি রিফর্ম প্রসেস টু গো অন। ইসির স্বাধীনতা কম্প্রোমাইজড হোক, এটা আমরা চাই না, এই কথাটা ওনাদেরকে আমরা জানিয়েছি। তারা অ্যাপ্রিসিয়েট করছে, বলে যে আমরা বিশ্বাস করি দি ইসি শুড বি ইন্ডিপেন্ডেন্ট। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, পরবর্তী জাতীয় নির্বাচন আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। For the reform ambitions of the interim government, for the holding of elections in a transparent manner in line with international standards, and also to ask the Chief Election Commissioner what the European Union can do to support him. পরে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসে সফরকারী গণতন্ত্র বিশেষজ্ঞ বেটি বাকেন ও মাইকেল লিডাউর সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের বন্দর উন্নয়ন, লজিস্টিক্স ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করবে সংযুক্ত আরব আমিরাতের দুটি প্রতিষ্ঠান। রাষ্ট্রীয় অধিভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে প্রতিষ্ঠান দুটির প্রতিনিধি দল এই প্রস্তাবনা তুলে ধরে। চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত বে টার্মিনাল যৌথ উদ্যোগে নির্মাণ, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে আবুধাবি পোর্টস গ্রুপ। অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রতিষ্ঠান মাজদার কক্সবাজার উপকূলীয় এলাকায় 250 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি সৌর বিদ্যুৎ প্রকল্পে $50 কোটি বিনিয়োগের প্রস্তাব করেছে। রমজানে চাল, ডাল, চিনিসহ নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাজারে সরবরাহ নিশ্চিতে ভিয়েতনাম থেকে 1 লাখ মেট্রিক টন আতপ চাল, মরক্কো থেকে 30,000 মেট্রিক টন টিএসপি সার আমদানি করা হবে। এছাড়াও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে স্থানীয় বাজার থেকে 10,000 মেট্রিক টন চিনি ও 10,000 মেট্রিক টন মসুর ডাল ক্রয়ে বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে ঢাকা, চট্টগ্রামে ট্রাক সেরে টিসিবির পণ্য বিক্রির প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। চাল আছে, চিনি ছিল, মসুর ডাল ছিল, এই জিনিসগুলো আমরা স্টেডি ফ্লো, যাতে কোনো ক্রমেই রোজার আগে হোক এবং রোজার সময় চলাকালীন, ইভেন রোজার শেষ হওয়া পর্যন্ত আমরা সবগুলো আমরা এনশিওর করবো। শুধু আনলেই তো হবে না, এগুলো ঠিক সময় মতো ঠিকভাবে যায় কিনা সেটা নিশ্চিত করতে হবে। আর দ্বিতীয়ত সারের ব্যাপারে আমরা বড়টা সামনে আসবে, ইমিডিয়েটলি টিএসপি কতগুলো সারের, এইগুলো আমরা কিছুটা অর্ডার দিয়েছি। মহারগাঁও বা তো এখন আমরা ডিসিশন নেইনি, এখনো কিছু আমরা তো এখনো ঘোষণা দিইনি, আমি তো এখনো সিদ্ধান্ত দিইনি। দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের হতাশ না হওয়ার অনুরোধ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। চলতি বছরই আমানতকারীরা তাদের টাকা কিংবা এর পরিবর্তে বন্ড বুঝে পাবেন বলে আশ্বাস দেন তিনি। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ক্ষুদ্র ঋণ নিয়ে কর্মশালায় গভর্নর আরও বলেন, সমবায় সমিতির নামে গ্রাহক হয়রানি ঠকানোর উদ্যোগ নেওয়া হবে। অনিয়ম দুর্নীতির জেরে আলোচিত শিল্প গ্রুপ এস আলমের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি ব্যাংক দুর্বল হয়ে গেছে। এসব ব্যাংকের গ্রাহকরা চাহিদা অনুযায়ী তাদের আমানত তুলতে পারছেন না। টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সাহায্য করছে বাংলাদেশ ব্যাংক। এমন বাস্তবতায় মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA আয়োজিত এক কর্মশালায় অংশ নিয়ে বেহাত হওয়া অর্থ উদ্ধার করে গ্রাহককে বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। আপনাদেরকে উদ্ধার আমরা করব, কিন্তু একটু সময় দিতে হবে, কিন্তু এখনই পারা যাবে না। আমরা ধাপে ধাপে করব। ব্যাংক রেজলিউশন অ্যাক্টে আমরা যাচ্ছি, আমরা ব্যাংক কনসলিডেশন কিছু করতে হবে, ইত্যাদি অনেক কিছু করা যাবে, করা হবে ইন দ্য নেক্সট, এই বছরই হয়তো ইনশাল্লাহ। আইদার টাকা পান বা বন্ড পান বা কিছু একটা পাবেন। এ সময় তিনি সমবায় সমিতিগুলোর সমালোচনা করে বলেন, এসব প্রতিষ্ঠানের আড়ালে গ্রাহক হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয়ের ক্ষুদ্র ঋণ কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেন গভর্নর। এই জায়গাটা একটু রিভিউ করা দরকার। অনেক আগে থেকে চলে আসছে বলে যে চালিয়ে যেতে হবে এবং তো কোনো কথা নাই। ওয়ান ক্যান স্ট্রিমলাইন দোজ থিংস। সরকারের এখানে যাওয়ার আর কোনো প্রয়োজন আছে বলে মনে হয়। সমবায় যে ডিপার্টমেন্ট, তাদের কোনো ক্যাপাসিটি বলতে কিছু নাই, তারা কিছুই করতে পারবে না, কিন্তু একটা লাইসেন্স দিয়ে দিচ্ছে। ফলে এটা যেটা হচ্ছে, স্ক্যাম তৈরি হচ্ছে বিভিন্ন রকমের,
এবং আমাদের এটাকে দেখতে হবে ফ্রম রেগুলেটরি পার্সপেক্টিভে। ক্ষুদ্র ঋণের প্রভাবে দারিদ্র্য কমছে কিনা তা নিয়ে গবেষণা হওয়া উচিত উল্লেখ করে গভর্নর বলেন, আগামীতে ডিজিটাল ও এজেন্ট ব্যাংকিং এর চ্যালেঞ্জ মোকাবেলায় ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 3 দিন পর থেকে 9 মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিনে যাতায়াত। জীববৈচিত্র্য রক্ষায় 1 ফেব্রুয়ারি থেকে দেশের একমাত্র প্রবল দ্বীপ সেন্ট মার্টিনে ভ্রমণে কার্যকর হচ্ছে নিষেধাজ্ঞা। পর্যটন ব্যবসায়ীরা নিষেধাজ্ঞা শুরুর সময় 1 মাস পিছিয়ে দেওয়ার দাবি জানালেও এখনও পরিবর্তন হয়নি সিদ্ধান্ত। মহম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। দেশের সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিন। কক্সবাজার থেকে সমুদ্র পথে 6 ঘন্টার জাহাজ যাত্রা শেষে দ্বীপটিতে পৌঁছান ভ্রমণ পিপাসুরা। সাগরের স্বচ্ছ নীল জলরাশি আর দ্বীপের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ সবাই। সেন্ট মার্টিন দ্বীপে প্রতি বছর 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত যাতায়াত করেন পর্যটকরা, কিন্তু এবছর পর্যটক সীমিতকরণ সহ নানা বিধিনিষেধ জারি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গত বছর নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ভ্রমণ করা সম্ভব হলেও আগামী ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশের একমাত্র প্রবাল দ্বীপে যেতে পারবেন না পর্যটকরা। নির্দেশনা অনুযায়ী 31 জানুয়ারি শেষ হচ্ছে বছরের সেন্ট মার্টিন যাত্রা। এতে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ী ও বাসিন্দারা। তাদের দাবি 2 মাসের আয় দিয়ে 12 মাস চলা সম্ভব নয়। এজন্য ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপ উন্মুক্ত রাখার দাবি তাদের। 2 মাসের ইনকাম দিয়ে বাকি 10 মাস আমরা কোনোভাবেই চলতে পারবো না। অতীতে এরকম কোনো সংকট হয় নাই, এ ধরনের মারাত্মক ধরনের সংকট পড়ার আশঙ্কা রয়েছে। উপদেষ্টা মহোদয়ের সিদ্ধান্তের আলোকে আমরা যাতে ফেব্রুয়ারিটা পাই। মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া ভ্রমণ সময় বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছে প্রশাসন। এখন পর্যন্ত সরকারের কাছ থেকে আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি বর্ধিত করার বিষয়ে। যদি সরকার বর্ধিতকরণের কোনো নির্দেশনা প্রদান করে সেক্ষেত্রে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। 17 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটিতে বসবাস করেন 10,000-এর বেশি মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পর্দা উঠল 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার। শহরের সল্ট লেকের বইমেলা প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক সূচনা করেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আন্তর্জাতিক এই আয়োজনের থিম কান্ট্রি জার্মানির রাষ্ট্রদূত ছাড়াও মেলার আয়োজকরাও সেখানে উপস্থিত ছিলেন। তবে এবার কলকাতা বই মেলায় নেই বাংলাদেশ। উদ্বোধনী দিনে বাংলাদেশি প্যাভিলিয়ন খুঁজে না পেয়ে অনেকেই হতাশ হয়ে ফিরেছেন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ডিজিটালের প্রভাব বাড়লেও বইয়ের প্রভাব কমেনি। বই হৃদয়কে সাজায়, তাই বেশি বেশি বই পড়ুন। 48তম কলকাতা বইমেলার উদ্বোধনী ভাষণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলেন। মঙ্গলবার কলকাতার সল্টলেকে বইমেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে রীতি মেনে 48 বার টেবিলে পরপর হাতুড়ি পিটিয়ে বই পার্বণের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। যে বাড়িতে বই সাজানো থাকে না, কিরকম যেন একটা মনে হয়। বই হচ্ছে একটা অন্যতম, বলতে পারেন ইটস নট ডেকোরেশন, এটা হৃদয়ের ডেকোরেশন। বই হচ্ছে আমাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। কলকাতা বইমেলায় এবার নেই বাংলাদেশের প্যাভিলিয়ন। 1996 সাল থেকে বাংলাদেশ কলকাতা বইমেলায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অংশগ্রহণ করে আসছিল। তবে এবার মেলায় বাংলাদেশ না থাকায় অনেক পাঠকই আশাহত হয়েছেন। বাংলাদেশের যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় আছে। আমরা কোনোরকম কোনো ইনস্ট্রাকশন আর পাইনি, এবং যদি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনোরকম ইনস্ট্রাকশন কিছু আসে তখন সেই মতন ব্যবস্থা নিতে হবে। এবারের মেলার থিম কান্ট্রি জার্মানি। এছাড়াও পেরু, স্পেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেপাল ছাড়াও 8টি দেশ অংশ নিয়েছে। মেলা চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর নেই বাংলাদেশি প্যাভিলিয়ন, তাই প্রশ্ন উঠেছে 47তম কলকাতা বইমেলার বই বিক্রির রেকর্ড কি ছুঁতে পারবে 48তম কলকাতা বইমেলা? কলকাতা বইমেলা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।